আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যার যার অবস্থান থেকে যে যেখান থেকে আমার গল্প শুনছো, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি চেষ্টা করি প্রতিনিয়ত তোমাদেরকে এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দিতে। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল কিন্তু তোমাদের উপর নির্ভর করে। তারপরেও ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা কখনো খুঁজে পাবো না। ছোটবেলায় বাল্যকাল থেকে এ পর্যন্ত ভৌতিক গল্প সাংস্কৃতিক বিনোদনের পাশাপাশি ভৌতিক গল্প শুনতে শুনতেই আমাদের বড় হয়ে ওঠা। আজও শিশুদের ঘুম পাড়ানি গান, ভূতের গল্প শুনিয়ে গান শোনানো, এটা যেন আবহমান বাংলা ভাষাভাষীর কাছে একটা ঐতিহ্য হিসাবে আজও রয়ে গেছে। তার ধারাবাহিকতায় আহসান হাবিবের লেখা আজকের এপিসোড বদলা। গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ ও সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন করেছেন শাহরিয়া রায়হান সীমান্ত। আমরা গল্পে চলে যাই। গল্পে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ থাকলো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করোনি তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। বেল আইকনটা বাজিয়ে দাও, আমার ভৌতিক গল্পের নোটিফিকেশনটা খুব দ্রুতই তোমাদের মাঝে পৌঁছে যাবে। সো আমরা চলে যাই মূল গল্পে। বদলা। ভূত আছে দুই কিসিমের, খারাপ আর ভালো। আমি খারাপ ভূত হতে চাই। খারাপ ভূত হওয়া কঠিন। সাধুজি, আমার একটা ব্যবস্থা কইরা দেন, যেমনি হোক আমার খারাপ ভূত হইতেই হইব। কঠিন কাজ। বৃদ্ধ সাধুকে বিশেষ চিহ্নিত মনে হয়। পেট সাধন করছি প্রায় 60 বছর ধরে। তোমার মতো এরকম কেউ আসে নাই ভূত হইতে সাত জাগে। বৃদ্ধ হাসে। সাধু বাবা, একটা ব্যবস্থা করেন না। খারাপ ভূত হইলে খারাপ মানুষ হইতে হয়। তুমি মানুষ কেমন আছিলা? জি, মানুষ ভালোই ছিলাম। রিয়া শাদি করি নাই, স্কুলে অঙ্ক পড়াইতাম, আরো 7-5-এ ছিলাম না কখনো। হঠাৎ চেয়ারম্যান সাহেব আইসা একটা ফসল মার্ডার কেসে আমারে ফাঁসাইয়া জেলে ঢুকাইয়া দিল। ফাঁসি হইয়া যাইত, যাবজ্জীবন হইল। সবই তো আপনারে বলছি সাধু বাবা। আমাকে সাধু বাবা বলবা না, কতবার বলেছি। তাহলে কি বলবো? বাসুতান্ত্রিক বলো। আমি বাসুতান্ত্রিক। প্যাদজনী প্রাপ্ত হয়েছি 30 বছর বয়সে, সেই শুরু। যাই হোক, তোমার ঘটনাটা আবার বলো। তারপর মিথ্যা কেসে 14 বছর জেল খাটলাম। বাইরে হওয়া আইসা দেখি আমার জমির উপর চেয়ারম্যান সাহেব আলিশান 4 তলা বাড়ি কইরা বৈশা আছে। মানুষ হইয়া পারবো না, আমার কোনো ক্ষমতা নাই। ভূত হইয়া প্রতিশোধ নিতে চাই। তোমার বুদ্ধি খারাপ না, কিন্তু ওই যে কঠিন কাজ, খারাপ ভূত হতে হলে সত্যি কঠিন। সেই জন্য তো আপনার কাছে আসা। আপনি যেমনি পারেন সেমনি আমারে কইরা দেখান। জি, দেখাবো। মানে ডান হাত দেখাও, তোমার রেখা বিচার করব। আমিনুর রহমান ডান হাত পাতে। বাসুতান্ত্রিক ক্ষীণ চোখে তাকিয়ে থাকে তার করতলের দিকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে। সাধুজি, বাসুতান্ত্রিক, কি বুঝলেন? তোমার শিরোরেখা যেখানে পশুভাব আর মানুষ ভাবকে আলাদা করছে, তাতে করে বোঝা যায় তোমার মধ্যে মানুষ ভাব প্রবল। জি, বুঝলাম না। মানুষ ভাব কমায়া পশুভাব আনতে হবে তোমার মধ্যে, নইলে হবে না। খারাপ কাজ করতে হবে, তারপর আধ্যাত্মিক হইবে। কি পারবা? অবশ্যই পারবো। পারার জন্যই তো আপনার কাছে আসা। তাহলে যাও, পশুরা মাঘী পূর্ণিমারা ঠিক 12টা চাইলে আসবা। এইখানে খালি পেটে আইবা। পেটে যেন ক্ষুধা থাকে, তীব্র ক্ষুধা। জি আচ্ছা বাবা, আসবো। কে জুনায়েদ, কি খবর? আয়। আসগর সাহেব তার ছোট ছেলেকে একটু সৌম্য করে ভিতরে ডাকলেন। বাইরে অবশ্য বুঝতে দেন না সেটা। জুনায়েদ সাংবাদিকতা করে, আবার মানবাধিকার বিষয়ে ছোট বড় নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত। অদ্ভুত অদ্ভুত বিষয় তার আগ্রহ। কয়েকদিন ধরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। থাকে অবশ্য ঢাকায়। আজগর সাহেবের 2টো ফ্ল্যাট আছে, একটা ধানমন্ডিতে আর একটা বাড়িদারায়। তিনি থাকেন ধানমন্ডিতে। যখন চেয়ারম্যান ছিল তখন বেশিরভাগ সময় গ্রামে থাকতেন। এমন বিয়ে হওয়ার পর থেকে অবশ্য রাজনৈতিক কারণে ঢাকাতেই থাকতে হয়। এবার অবশ্য একটা পারিবারিক অনুষ্ঠানে 2 দিনের জন্য গ্রামের বাড়িতে আসা। বাবা, হ্যাঁ বলো।
তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা ছিল, বলো। আমিনুর রহমান নামে তুমি কাউকে চিনো? মানে? কুচকে যায় আজগর সাহেব। আমিনুরকে? এই গ্রামে স্কুলের অঙ্কের টিচার ছিল, ভালো লোক ছিল। আজ থেকে 14 বছর আগে তাকে মিথ্যা খুনের মামলায় ফাঁসির জেলে ঢোকানো হয়েছিল, মনে পড়ে? আজগর সাহেব ডোক গিললেন। তুমি এসব তথ্য কোথা থেকে পেলে? গত সপ্তাহে আমিনুর রহমান ছাড়া পেয়েছে, তার জায়গার উপর আমাদের এই বাড়িটা তুমি বানিয়েছো। আমিনুর জেলে ঢোকার পর তুমি এটা করেছো। এমপি আজগর সাহেব চোয়াল শক্ত হয়ে আসে। জুনায়েদ, তুমি কিন্তু সীমানা অতিক্রম করছো। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। বাবা, তোমার ইচ্ছে করছে তোমার মুখে থুতু ফেলতে। তুমি খুবই মাইন্ড করবে। এসব কি হচ্ছে? ছি ছি, তুই এসব কি বলছিস জুনায়েদ? আজগর সাহেব ছুটে এসে চাপটে ধরে তার ছেলেকে জুনায়েদ শক্ত হাতে মার হাত ছড়িয়ে নিয়ে বের হয়ে যায় ঘর থেকে। ফ্যাকাশে হয়ে থাকেন এমপি আলহাজ আজগর সাহেব। মাগো, ও যা বললো এসব সত্যি? বাসুতান্ত্রিক, আমি আসছি। ক্ষুধা নিয়ে আসছো তো? জি। খামু কই? জেল থেকে বাইর হওয়া। আমি তো ফকির, কোথাও কিছু নেই। এই নাও। এটা কি? এটা ভোজালি, রামদা বলতে পারো। এটা দিয়ে কি হবে? এটা নিয়ে ওই জঙ্গলে ঢুকে যাও। 100 হাতের মধ্যে যদি কোনো পশু পাও, খুন করবা। কি পারবা না? কি কোন পশু খুন করব? হ্যাঁ, পশুর ভাব আনতে হবে তোমার নিজের মধ্যে। না, আমি পারবো না। তাহলে এতক্ষণ এখান থেকে বিদায় হও। আচ্ছা দেন, পারবো। আমাকে পারতে হবে। বজলিটা হাতে তুলে নেয় এক সময়ের অঙ্কের তুখুর শিক্ষক আমিনুর রহমান। 100 হাতের মধ্যে যদি কোনো পশু না পাইবা, অবশ্যই পাইবা। প্যাদজনী প্রাপ্ত প্যাদ সাধক আমি, বাসুদেব তান্ত্রিক। আমার কথা মিথ্যা হবে না। তারা পশু, ভয়ঙ্কর সব পশু। মনে রাখবা, এরা পৃথিবীর পশু নয়, অন্য জগতের। যাও, এখনই যাও। আকাশে পূর্ণ চাঁদ নির্জন জঙ্গলের উপর জগজগ করছে তার আলো। হঠাৎ দমকা হওয়ায় দুলে উঠছে বনভূমি। প্রচন্ড ক্ষুধা যে তার অস্পষ্ট। তান্ত্রিকের কথা। আমিনুর রহমান জঙ্গলে ঢুকলো, দু হাতে শক্ত করে ধরে রেখেছে বোজালি। 100 গজের মধ্যে যেই আসে তাকে বোজালি দিয়ে হত্যা করতে হবে। কে আসবে? কেমন পশু তারা? দগদগ করে আমিনুলের বুকটা সাধু সব সত্যি বলছে তো? ঠিক তখন দেখা গেল হেঁটে আসছে একটা বাঘ। ওই জঙ্গলের বাঘ কোথা থেকে আমিনুর রহমানের সামনে বাঘটা শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়লো। তারপর একটা পোষা বেড়ালের মতো শুয়ে গা গড়ালো কিছুক্ষণ জঙ্গলের অন্ধকার ঘাসে। গাছের ফাঁক দিয়ে যতটা চাঁদের আলোয় ঢুকলো তাতে আমিনুল লক্ষ্য করলেন বাঘটা আসলে ঠিক বাঘ না, জেব্রার মতো একটা প্রাণী, যেটা আস্তে আস্তে ঘোড়া হয়ে যাচ্ছে। হঠাৎ কি হলো, আমিনুলের হাতের তুলের বেজালিটা চালালো তার গলা বরাবর। ফিনকি দিয়ে রক্ত হবে। ব্যাপারটা ভিজিয়ে দিল আমিনুলকে। এক সময় আমিনুলকে রক্ত বোজালি হাতে টলতে টলতে বের হয়ে আসতে দেখা গেল। সাবাস, তোমার মধ্যে পশু ভাব আসতেছে, তুমি পেরেছ। এইবার আমারে কোপ দাও। এই যে আমার গলা বরাবর। বাসুতান্ত্রিক গলা বাড়িয়ে দেয়। আমিনুল জানতে চায়, কি বলছো এটা? ঠিক বলছি, জলদি করো, সময় নাই কিন্তু। চাঁদের আলো থাকতে থাকতে যা করতে হবে। তারপর আমার কি হবে? তুমি যা হইতে চাও তাই। প্রতিশোধ নিবা না? এই যে আজগর তোমার পিতৃভূমি ছাড়া করেছে, মারবা না তারে? মারবো, অবশ্যই মারবো। কি কিন্তু আমি আপনারে মারতে পারবো না। অবশ্যই পারবা, পারতে হবে, জলদি করো, সময় নাই কিন্তু। ভয়ঙ্কর গলায় বলে বাসুতান্ত্রিক। আমিনুল আর দেরি না করে চোখ বন্ধ করে বোজালিটা শূন্য ওঠায়। দ্বিতীয়বারের মতো ছিটকে বলে বাসুদেব এক ছিন্ন মাথাটা খলখল করে হেসে ওঠে। বিশ্রী পচা গন্ধ, চারদিকে বমি চলে আসে আমিনুলের। বোজালি ফেলে মাটিতে ওয়াক ওয়াক করে বমি করতে থাকে আমিনুল। প্রায় 2-3 দিন না খাওয়া, কিছু নেই তার পেটে। তারপর হল করে বমি হচ্ছে, বিশ্রী পুঁতির গন্ধময়। ছাদে হাঁটছেন আজগর সাহেব। আজই ঢাকা ফিরে যাবেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তার মেজাজ ভালো নেই। ছোট ছেলে ভালো ঝামেলা পাকিয়েছে। 14 বছর আগে কেস নিয়ে জল পাকাচ্ছে আজ। তিনি কি করবেন বুঝতে পারছেন না। সকাল থেকে সেই নেই, ঢাকায় চলে গেছে নাকি। আরেকটা খবর তার কানে এসেছে, পাকা খবর। আমিনুল জেল থেকে বেরিয়ে আত্মহত্যা করেছে, কিংবা তাকে
কেউ হত্যা করেছে। উত্তর জঙ্গলে তার লাশ পাওয়া গেছে, ভিন্ন ভিন্ন লাশ। কেউ তাকে কুপিয়ে মেরেছে, কে মারতে পারে? তবে তিনি নন। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? চমকে পিছনে ফিরে তাকায় অজগর। তাকে চেয়ারম্যান বলে আর কেউ ডাকে না, সবাই বলে এমপি সাহেব। আমি আমিনুল। হতকিয়ে যান আজগর সাহেব, আমিনুল যে মারা গেছে পাকা খবর। তাহলে একে? তুমি? জি, আমি ছিলাম একজন অঙ্কের শিক্ষক, মনে পড়ছে? কি চাও তুমি? কিছু চাই না, দেখতে আসলাম আপনারে বলে এগিয়ে আসতে থাকে আমিনুল। প্রচন্ড আটকে পিছে যেতে থাকে তিনি। কি কি চাও তুমি? কিছু চাই না, দেখতে আসলাম আপনারে। এগিয়ে আসতে থাকেন আমিনুল। অজগর সাহেব হঠাৎ খেয়াল করেন তিনি যে দিকটা রেলিং নেই সেই দিকে পিছাচ্ছেন। এই এই কি আছো? গলা ফাটিয়ে চিৎকার করার চেষ্টা করলেন তিনি, গলা দিয়ে আওয়াজ বেরোলো না। ফাটা বাঁশের মতো ফ্যাকাশে ফ্যাকাশে একটা শব্দ আওয়াজ হলো। এগিয়ে আসছে রহস্যময় লোকটা। সে কি সত্যি আমিনুল? চারদিকে একটা পচা গন্ধ। হঠাৎ পা হরকাল। তিনি তাল সামলানোর চেষ্টা করলেন, পারলেন না। জব করে তলিয়ে গেলেন নিচে। ধর্মর করে উঠে বসলেন আজগর সাহেব। কি হলো তোমার? স্ত্রী শামলা বেগম অবাক হয়ে তাকালেন। একটা বাজে স্বপ্ন দেখলাম। কি দেখলে? দেখলাম আমি ছাদ থেকে পড়ে গেছি। টেনশন থাকলে মানুষ এই ধরনের স্বপ্ন দেখে। তখনই বলেছিলাম অবহেলায় ঘুমায়ও না, অবেলায় ঘুমিও না, বরং তুমি ঢাকা ফিরে যাও। তোমার ছেলে কই? ও চলে গেছে। না বলেই চলে গেছে। তাই তো গেল। মাথায় যে কি ভূত চেপেছে সেই ভালো। ঢাকা যাই। তুমি যাবে না? আমি কাল আসবো। আরেকটা গাড়ি তো আছে ওখানে। তাহলে যাই। এখানে আমার ভালো ঠেকছে না। গাড়ি বের করতে বলো এখনই। 7:30টার দিকে আজগর সাহেব গাড়ি নিয়ে বের হলেন একাই। তার গ্রাম থেকে ঢাকা খুব দূরে নয়, 3 ঘন্টার পথ। জ্যাম থাকলে 4 ঘন্টা। তবে আজ মনে হয় জ্যাম হবে না। আকাশ মাঝে পূর্ণিমার চাঁদ দুদিকে ধানকে ধু করে ছুটছে। আজগর সাহেব টয়োটা হাউস মাইক্রো বাসটি ড্রাইভার সেলিম দক্ষ চালক। আজগর সাহেব একটু জীবাণুর মতো হয়েছিল। হঠাৎ আবিষ্কার করলেন গাড়ি থেমে গেছে। কি হলো সেলিম? একে সেলিম নেই। গাড়ি থেমে আছে একটা খোলা প্রান্তরে। জায়গাটা আজগর সাহেবের পরিচিত। এখানেই নাকি আমিনুলের লাশ পাওয়া গেছে। এই সেলিম, তুই কোথায়? স্যার, এই যে কাটাচ্ছি, খুব চাপ ধরছিল তো। আজগর সাহেব হতভম্ব হয়ে দেখেন ড্রাইভার সেলিম একটু দূরে দাঁড়িয়ে ছোট কাজটা করছে। দৃশ্যটা কুষ্ঠির। আর তার এতটা সাহস হওয়ার কথা নয় তার সামনে এভাবে। এই হারামজাদা! আজগর সাহেবের পাত্তা না দিয়ে কেমন এক ভঙ্গিতে হেসে উঠল সেলিম ড্রাইভার। আজগর সাহেব তার ব্যক্তিগত পিস্তলটা নিয়ে গাড়ি থেকে নেমে আসলেন। এসব হচ্ছে কি? এ সময় তিনি খেয়াল করলেন সামনে জঙ্গলটা থেকে হামাগুড়ি দিয়ে অনেকগুলো মানুষ বের হয়ে আসছে। এরা কারা? স্যার, গাড়িতে ওঠেন জলদি। আজগর সাহেব তাকিয়ে দেখেন গাড়িতে বসে আছে সেলিম। গাড়ি স্টার্ট দিয়েছে। সামনে প্রসারিত হেডলাইটের আলো। তিনি ছুটে গিয়েছেন, গাড়িতে উঠতে গেলেন। সেই সেলিম টান দিয়ে গাড়ি সরিয়ে নিলেন, যেন তার সাথে রসিকতা করছে সে। এই হারামজাদা, তুই এটা কি করছিস? বলল আজগর সাহেব। সেলিম কুৎসিত ভঙ্গিতে হাসে। হঠাৎ চেঁচিয়ে ওঠে, স্যার, ওই দেখেন। আজগর সাহেব তাকিয়ে দেখে একটু আগে যাদের মনে হচ্ছিল অনেকগুলো মানুষ হামাগুড়ি দিয়ে এদিকে আসছে, তারা আসলে মানুষ না, ছোট ছোট পায়ের কেমন অদ্ভুত সব প্রাণী তাকে ঘিরে এগিয়ে আসছে। তারা বৃত্তটা ছোট হচ্ছে আস্তে আস্তে। তিনি হঠাৎ ওদের লক্ষ্য করে 2 রাউন্ড গুলি করলেন। কেঁপে উঠল শান্ত বনভূমি। প্রাণীগুলো ফুটোপুটি করে বৃত্ত ভাঙলো। তারপর আবার এগিয়ে আসতে লাগলো আগের মতো। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? চমকে পিছনে তাকায় আজগর সাহেব। তাকে চেয়ারম্যান বলে আর কেউ তো ডাকে না, সবাই তো এমপি বলে ডাকে। কে তোমরা? কে তুমি? আমি আমিনুল। হতচকিতে যান অজগর সাহেব। আমিনুল যে মারা গেছে তা তো তাজা খবর। তাহলে একে? তো তুমি কে? জি, আমি ছিলাম একজন অঙ্কের শিক্ষক, মনে পড়ে? কি চাও? চাইতে বা দেখতে আসলাম আপনারে বলে এগিয়ে আসতে থাকে আমিনুল। প্রচন্ড আটকে পিছে যেতে থাকেন তিনি হঠাৎ বুঝতে পারেন সন্ধ্যা দেখা স্বপ্নটা এখন ঘটছে। স্বপ্নে ঘটেছিল তার বাসার ছাদে, এখন ঘটছে খোলা প্রান্তরে। কি চাও তুমি? কিছু চাই না,
দেখতে আসলাম আপনারে। এগিয়ে আসতে থাকে আমিনুল। আজগর সাহেব হঠাৎ খেয়াল করেন গোল বৃত্ত করে এগিয়ে আসে প্রাণীগুলো থেমে গেছে, তারা আর এগোচ্ছে না। এই কে আজ? গলা ফাটিয়ে চিৎকার করার চেষ্টা করেন তিনি, গলা দিয়ে কোনো প্রকার আওয়াজও বেরোলো না। হঠাৎ পাশের মতো ফ্যাক ফ্যাক একটা আওয়াজ হলো। এগিয়ে আসছে লোকটা। লোকটা আসলে কে? ড্রাইভার সেলিম নাকি আমিনুল? সে কি সত্যি আমিনুল? চারদিকে একটা পচা গন্ধ। গোল বৃত্ত করে এগিয়ে আসার প্রাণীগুলো আর নেই। তার ডান হাতের ধরাল পিস্তলটা 10 মণ হয়ে গেছে যেন। তিনি পিস্তল পাচ্ছেন না। আমিনুল এগিয়ে আসছেন, তার হাতে একটা রামদা। মাঘী পূর্ণিমার চাঁদে আলো সেটা জকজক করছে। আপনি তাহলে বাসুতান্ত্রী? বৃদ্ধা কথা না বলে মাথা নাড়ে। আপনার কাছে নাকি আমিনুল রহমানের এসেছিল? সে কি? একজন অঙ্ক শিক্ষক, কিছুদিন আগে জেল থেকে বের হয়েছিল, চিনেন না? অনেক এখানেই তো আসে যে। তুমি কে? আমি জুনায়েদ, মৃত আসগর এমপির ছেলে। আচ্ছা। বাসুতান্ত্রী ব্যাপার আগ্রহ করে বলে তাকায় জুনায়েদের দিকে, তারপর ফিসফিস করে বলে, ভূত হইবা তুমি? ভালো ভূত? মানে? হইতে চাইলে পশু হইয়া মাঘী পূর্ণিমা রাতে ঠিক 12টায় চাদর আলোয় থাকতে থাকতে কাজ শেষ করতে হইব। জুনায়েদ খেয়াল করে বৃদ্ধ সাধু জল জল চোখে তার দিকে তাকিয়ে আছে। প্রবল আগ্রহে তার চোখ মুখ লাল টকটকে হয়ে আছে।